আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা গ্রুপ অপসারণ সূত্র ব্যাখ্যা করো। অথবা বলতে পারে তেজস্ক্রিয়তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও তাদের ব্যাখ্যা দাও। এখানে প্রশ্ন দেখা যাচ্ছে একটি, কিন্তু আমরা এই একটা প্রশ্নই পরীক্ষায় দেখব যে 4 থেকে 5টা ভাবে ঘুরিয়ে আসতে পারে। এই একটা প্রশ্নের উত্তর করার মাঝখানে আমরা আরো দেখব কিভাবে 3টা প্রশ্নের উত্তর পারা যায়, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখি তেজস্ক্রিয়তা কি। তেজস্ক্রিয়তা হচ্ছে কোন মৌলের নিউক্লিয়াস হতে কোন একটা কণার নির্গমন অথবা তড়িৎচুম্বকীয় বিকিরণের স্বতঃস্ফূর্ত যে পরিবর্তনটা ঘটে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। মানে একটা নিউক্লিয়াস থেকে একটা কণা নির্গমন অথবা তড়িৎচুম্বকীয় বিকিরণের যে স্বতঃস্ফূর্ত পরিবর্তনটা সেটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে আমরা শুরু করি। তাহলে মেইন বড় প্রশ্নে দুই ভাবে আসতে পারে, তার ভিতরে আরো শর্টকাটে আরো 2-3টা কোয়েশ্চেন হতে পারে। আমরা এই প্রশ্নটা পড়তে পড়তে তার মাঝখানে আমরা দেখব। তাহলে তেজস্ক্রিয়তা কি? কোন মৌলে অবস্থিত নিউক্লিয়াস হতে কণা নির্গমন কোন মৌলে অবস্থিত নিউক্লিয়াস হতে কণা নির্গমন অথবা তড়িৎচুম্বকীয় বিকিরণের তড়িৎ চুম্বকীয় বিকিরণের স্বতঃস্ফূর্ত ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তাহলে আমরা বেরিয়ে গেলাম তেজস্ক্রিয়তা কি। এখন বলছে আমাদের তেজস্ক্রিয়তার গ্রুপ অপসারণ সূত্র অথবা তেজস্ক্রিয়তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই মেন 3টা টপিক আগে আমি দেখি, একটা কি হতে পারে। দেখো, এই 3টা টপিক হতে পারে আমাদের 3টা প্রশ্ন। প্রথমটা কি? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। এটা হতে পারে একটা তেজস্ক্রিয় একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। আরেকটা হচ্ছে আলফা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি, আর এটা হচ্ছে বিটা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি। আলফা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি।
বিটা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি। তাহলে আমরা কোনটা কিভাবে লিখবো দেখো, যদি বলে তেজস্ক্রিয়তা গ্রুপ অপসারণ সূত্র ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই দুইটা দিবা, আলফা কণার নির্গমন আর বিটা কণার ক্ষেত্রে। আর যদি বলে তেজস্ক্রিয়তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও তাদের ব্যাখ্যা দাও, তাহলে পরীক্ষায় এই তিনটাই দিবা। যদি অনেক সময় পরীক্ষা আসতে পারে যে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা ব্যাখ্যা করো, তাহলে সুন্দর সংজ্ঞা দিবে, এটা দিবা। অথবা শুধু আসতে পারে আলফা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি, টিকা হিসেবে আসতে পারে। অথবা বলতে পারে বিটা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি, টিকা লেখো। তার মানে আমরা বুঝলাম এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই একটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন আছে। এটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে, কখনো একটা আসতে পারে, কখনো এই প্রশ্নটাই মোট দুই ভাবে পরীক্ষার মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এর জন্য সুন্দরভাবে এই জিনিসটা লাগবে, একটু ব্যাখ্যামূলক, বাট এখানে বোঝার মতো অনেক কিছু আছে যেটা আমরা করার মধ্যে দেখব। তাহলে আমরা প্রথমটা দেখি যে তেজস্ক্রিয় একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। তাহলে তেজস্ক্রিয় একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। তাহলে আমরা কি বলতে পারি, কোন পরমাণু কেন্দ্র থেকে যদি আলফা কণা নির্গমন হয়, তাহলে কোন মৌল পরমাণু থেকে আলফা কণা এবং বিটা কণা নির্গমন হতে পারে। তাহলে আলফা কণা, বিটা কণা এগুলা কি, এগুলা যদি নির্গমন হয় তাহলে নতুন মৌল সৃষ্টি হবে। তার মানে কোন পদার্থ থেকে যদি আলফা কণা নির্গমন হয় তাহলে একটা নতুন মৌল পাবো, বিটা কণা উৎপন্ন হলো আমরা নতুন একটা মৌল পাবো। তার মানে কি সম্পূর্ণ নতুন একটা মৌলের নিউক্লিয়াস পাবো। মনে করো আমার কার্বন 612, এখান থেকে যদি আমাদের আলফা কণা নির্গমন হয়, আলফা কণা কি এটা, মানে হিলিয়াম 2 4। তাহলে যে মৌলটা হবে সেটা কি হবে 6, এখানে 2 চলে গেল, তাহলে আর থাকে কত 4, এখানে 12, 12 4 চলে গেল, তাহলে 8, 4 কে বেরিলিয়াম। তার মানে মৌলটা কি আমাদের বেরিলিয়াম। তাহলে এই মৌলের নিউক্লিয়াস একটা, এই মৌলের একটা নিউক্লিয়াস, সম্পূর্ণ কি ভিন্ন মৌলের নিউক্লিয়াস তৈরি হলো। সেম নিয়মে যদি বিটা কণা নির্গমন হয় তাহলে আমাদের ভিন্ন মৌলের নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে বলতে পারতেছি কি এটা একটা নিউক্লিয়ার গঠিত ঘটনা, তার মানে ভিন্ন মৌলের কি নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে আমরা বলি কি পরমাণুর কেন্দ্র পরিবর্তন হলে নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন। পরিবর্তন হলে নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হয়। তার মানে যদি পরমাণুর কেন্দ্র পরিবর্তন হয় তাহলে আমাদের আলফা কণা, বিটা কণা নির্মাণ হতে পারে। পরমাণুর কেন্দ্র পরিবর্তন হলে, পরমাণুর কেন্দ্র পরিবর্তন হলে আলফা কণা ও বিটা কণা নির্গমন হলে পরমাণু কেন্দ্র পরিবর্তন হলে আমরা জানি নতুন মৌলের নিউক্লিয়াস কি উৎপন্ন হবে। তাহলে পরমাণু কেন্দ্র পরিবর্তন হলে আলফা কণা
এবং বিটা কণা নির্গমন হলে নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হবে। একটু আগে আমরা যেটা বললাম যে আলফা কণা বা বিটা কণা যেটাই নির্গমন হোক না কেন নতুন মৌলের নিউক্লিয়াস কি উৎপন্ন হবে। তাহলে সুতরাং বলা যায় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। আমরা তেজস্ক্রিয়তা কেন বলতেছি? আমরা জানি তেজস্ক্রিয় মৌল বলতে আমরা কি আলফা বিটা গামা এর রশ্মিগুলোকে বুঝি। তার মানে আলফা বিটা কণা নিয়ে কাজ হচ্ছে, এর জন্য বলতেছি আমরা তেজস্ক্রিয়তা কি একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। তাহলে আমরা যদি আরেকটা দেখি, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট আমাদের, এটা মনে করো আমাদের 1 নাম্বার পয়েন্ট। তাহলে যদি আমরা 2 নাম্বার পয়েন্ট দেখি, 2 নাম্বার পয়েন্ট দেখলে কি হয়? রাসায়নিক বিক্রিয়ায়, আমরা জানি রাসায়নিক বিক্রিয়া পরমাণুর সর্বশেষ শক্তি স্তর বা তার আগের স্তরের ইলেকট্রনের কি পরিবর্তন ঘটে। আমরা যে এরকম বোর কক্ষপথ নিয়ে পড়েছিলাম, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন পড়েছি, তার আগে ইলেকট্রন লাফালাফি করে, বর্ণালী পড়েছি। তার মানে কি সর্বশেষ শক্তি স্তর বা তার পরবর্তী বা আগের স্তরগুলো নিয়ে কি কাজ করে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সর্ববহিস্থ এবং তদপরবর্তী কক্ষপথের ইলেকট্রন সমূহ পুনর্বিন্যস্ত হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া পরমাণু সর্ববহিস্থ বা তদপরবর্তী কক্ষপথের ইলেকট্রন সমূহ কি হয়? পুনর্বিন্যস্ত হয়। বাহ্যিক কণাসমূহ যেমন তাপমাত্রা, চাপ, অনুঘটক মানে প্রভাবক ইত্যাদি রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাব বিদ্যমান। তার মানে আমাদের যে তাপচাপ ঘনমাত্রা বা তাপচাপ অনুঘটক বা প্রভাবক যেটাকে বলতেছি, এগুলার পরিবর্তনটাই কি রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। এর বলতে আমরা বলতে পারি এটা একটি কি নিউক্লিয়ার গঠিত ঘটনা। সর্বশেষ আমরা 3 নাম্বার পয়েন্টে দেখব। দেখো, তেজস্ক্রিয় পরিবর্তনে আলফা কণা নির্গমন ঘটে। আলফা কণা বলতে আমরা হিলিয়াম কি 2 কে জানি। আলফা কণা নির্গমন ঘটে যাকে বলতে আমরা কি প্রোটন আর নিউট্রন হিসাব করতে পারি। দুটি প্রোটন আর আমাদের কি হয়
4টা ইলেকট্রন, 2টি প্রোটন বাড়ে আর 2টি নিউট্রন বাড়ে, বা এরকম একটা হিসাব। প্রোটন নিউট্রন, এই প্রোটন নিউট্রন এগুলা কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। তার মানে এটাও কি একটা নিউক্লিয়ার গঠিত ঘটনা। তাহলে কি বলতে পারি আমরা? তেজস্ক্রিয় পরিবর্তনে কখনো কখনো তেজস্ক্রিয় পরিবর্তনে কখনো কখনো কি হয় আমাদের? আলফা কণা, আলফাটা এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, যার যেভাবে ইচ্ছা। তেজস্ক্রিয় পরিবর্তনে কখনো কখনো আলফা কণা নির্গত হয়। বিশ্লেষণে জানা গেছে জানা যায়, দেখো আলফা কণায় প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 2টা। আর নিউটন আমরা কিভাবে বের করি? নিউটন আমরা বের করি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা থাকে সেটা নিউটন সংখ্যা। তার মানে প্রোটনও 2টা, আমার নিউটনও 2টা। তাহলে বিশ্লেষণে জানা গেছে আলফা কণায় 2টি প্রোটন ও 2টি নিউট্রন বিদ্যমান। তাহলে বিশ্লেষণে জানা গেছে আলফা কণার মধ্যে কি আছে? 2টি প্রোটন আছে আর 2টি নিউট্রন আছে। আমরা এটাও জানি প্রোটন আর নিউট্রন কি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আরো জানা যায় প্রোটন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত। সুতরাং বলা যায়, কি বলা যায়? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার গঠিত ঘটনা। ঠিক আছে? তাহলে তেজস্ক্রিয় পরিবাহী কখনো কখনো আলফা কণা নির্গমন হবে। তার মানে আমরা এখানে কি মোট কয়টা পয়েন্ট পেলাম? আমরা এখানে 3টা পয়েন্ট পেলাম। তাহলে এই 3টা পয়েন্ট যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যদি এখানে একটা সুন্দর একটা কি উদাহরণও দিতে পারো। উদাহরণ বলতে কি, আমরা একটা যদি দেখি, মনে করো কার্বন 612, এখান থেকে আমি আলফা কণা নির্গমন করব। তাহলে নতুন মৌল কি হবে আমাদের? এখানে লাগবে 4, এখানে লাগবে 8, 4 কে বেরিলিয়াম। তার মানে আমরা এখানে বলে দিচ্ছি এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 2টা। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে তেজস্ক্রিয় মৌল যে নির্গমন হবে, তেজস্ক্রিয় নির্গমনের যে নতুন মৌল সৃষ্টি হবে, এটা কি একটা পরমাণু নিউক্লিয়ার গঠিত ঘটনা। তাহলে এটা গেল আমাদের একটা টপিক, এই ফুল প্রশ্নের একটা টপিক বা শর্ট একটা প্রশ্ন। এখন যদি আমরা আলফা কণা নির্গমন নতুন মৌলের সৃষ্টি দেখি তাহলে কি আসে?
তাহলে এখন আমরা দেখব আলফা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি। আলফা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি। তোমাদের এই নিউক্লিয়ার রসায়নের একটা সুবিধা হচ্ছে তোমরা কয়েকটা উদাহরণ একটু মনে রাখবা, ঘুরে ফিরে এই উদাহরণগুলো দিয়ে কি তোমরা একই কাজ চালিয়ে যেতে পারবা। যেমন ইউরেনিয়ামের আমরা পড়েছিলাম একটা দিয়ে পুরা বইয়ের সব কাজ করা যায়। তাহলে আলফা কণা নির্গমন এবং নতুন মৌলের সৃষ্টি দেখব। কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে আলফা কণা নির্গমন হলে কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে আলফা কণা নির্গমন হলে আচ্ছা, আমরা বাংলা ব্যাখ্যাটা কি, আমরা বাংলা ব্যাখ্যাটার আগে আমরা মেন বিক্রিয়া দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো একটু আগে আমি লিখলাম যে কার্বন 612, আলফা কণা নির্গমন হলো, তাহলে এখানে হলো 4 8 4 12 বেরিলিয়াম। তাহলে পারমাণবিক সংখ্যা এখানে ছিল 6, এখানে কত হচ্ছে 4, তার মানে পারমাণবিক সংখ্যা কত কমে গেল 2। তাহলে নির্গমন হলে 2 একক কম পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা ছিল 12, আর হয়ে গেল কত 8, মানে কত কমে গেল 4, এবং 4 একক কম ভর সংখ্যা। মুখস্থর কিছু নাই, জাস্ট তুমি বিক্রিয়া দিয়ে খেয়াল করলে কিন্তু বুঝতে পারতেছো। তার মানে পারমাণবিক সংখ্যা আমার 2 কমে গেল আর ভর সংখ্যা 4 কমে গেল। এই জন্য বলছি তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস সাথে আলফা কণা নির্গমন হলে 2 একক কম পারমাণবিক সংখ্যা এবং 4 একক কম ভর সংখ্যা বিশিষ্ট নতুন 4 একক কম ভর সংখ্যা বিশিষ্ট নতুন মৌল উৎপন্ন হয়। তাহলে 4 একক কম ভর সংখ্যা বিশিষ্ট একটা নতুন মৌল তৈরি হবে। তাহলে আমরা কি দেখতেছি, দেখো এই মৌলে প্রোটন আছে কয়টা, 6টা, নিউট্রন আছে 12 - 6 সমান কত 6, 6টা প্রোটন আছে 6টা নিউট্রন আছে। আচ্ছা, এখানে প্রোটন আছে কয়টা 4টা, আর নিউট্রন আছে কয়টা, নিউট্রন আছে 8 থেকে 4 গেলে 4। তার মানে আমার প্রোটন ছিল 6টা, হয়ে গেল কয়টা 4টা, 2টা প্রোটন কমে গেল আর 2টা কি নিউট্রন কমে গেল, সহজ হিসাব। তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ নতুন মৌলের নিউক্লিয়াসে দুটি প্রোটন ও
দুটি নিউট্রন, দুটি প্রোটন ও দুটি নিউট্রন সংখ্যা কম থাকে। তার মানে নতুন মৌলের নিউক্লিয়াসে দুটি প্রোটন আর দুটি নিউট্রন সংখ্যা কি থাকবে? কম থাকবে। তাহলে প্রথম মৌলটাকে আমরা বলবো জনক মৌল আর দ্বিতীয় মৌলটাকে কি আমরা অপত্য মৌল বলবো। তাহলে প্রথম মৌলটিকে জনক মৌল, এবং উৎপন্ন মৌলটিকে অপত্য মৌল বলা যায়। অপত্য মৌল বলা যায়। তাহলে আমরা যখন বায়োলজিতে পড়েছিলাম যে আমাদের মাতৃকোষ আর অপত্য কোষ পড়েছিলাম, যেটা শুরুতে থাকে সেটা হচ্ছে মাতৃকোষ মানে জনক মৌল, আর যেটা তৈরি হয় সেটা কিন্তু আমরা বলেছিলাম অপত্য কোষ। এখানে এটা হচ্ছে অপত্য মৌল। তার মানে আমরা বললাম জনক মৌলটা হচ্ছে আগের মৌল আর অপত্য মৌলটা হচ্ছে কি আমাদের পরবর্তী যে নতুন মৌলের নিউক্লিয়াস তৈরি হচ্ছে আমাদের সে মৌল। তাহলে একটা কথাকে আমরা কয়বার ঘুরে লিখলাম? দুইবার, জিনিসটাকে একটু বড় করার জন্য। এটা হচ্ছে প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে। শুধু একটা প্রশ্ন আসলে তো তোমাদের একটু ডিটেইলসে যাওয়া লাগবে। তাহলে এটা হলো, কারণ এই কথাটাকে এখন আমরা ওই যে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দিয়ে দিব, একটা উদাহরণ দিব, মানে একই টপিক কয়েকটা ভাবে ঘুরিয়ে লিখবো। এর জন্য তোমরা মেইন থিমটা যদি বুঝো, যে কোনো প্রশ্ন আসলে তোমরা কি ঘুরিয়ে ফিরে লিখতে পারবে। কারণ ফোর্থ ইয়ারে কি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় না। জাস্ট তোমাদের একটু মাথাটা ঠান্ডা রেখে কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। একটা প্রশ্নের এই একটা উত্তরে কি 5টা ভাবে প্রশ্ন আসতে পারে। তাই মাথাটা যদি একটু খেয়াল রাখো, তোমরা কিন্তু কোনো না কোনো ভাবে আনসার দিয়ে আসতে পারবে, একদম ইজি। তাহলে আমরা কি বলতে পারি? এ ভর সংখ্যা বিশিষ্ট এবং জেড, আমরা জানি ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করে আর পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করে। তাহলে এ ভর সংখ্যা বিশিষ্ট এবং জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এ ভর সংখ্যা বিশিষ্ট এবং জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণু থেকে যদি আলফা কণা নির্গমন ঘটে, একটি পরমাণু হতে আলফা কণা নির্গমন ঘটলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা হবে, দেখো আমরা কি বলছিলাম, পারমাণবিক সংখ্যা কত কমে যাবে? 2 কম পারমাণবিক সংখ্যা। তার মানে পারমাণবিক সংখ্যা আগে যা ছিল তার থেকে কি কমে যাবে? 2 কমে যাবে। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা জেড দ্বারা প্রকাশ করছি, তার থেকে কয়টা কমে যাবে? 2 কমে যাবে। তাহলে হবে কি আমাদের? তাহলে আমাদের জেড -2, বুঝা গেল? পারমাণবিক সংখ্যা যা ছিল তার থেকে 2 কমে যাবে। আর আমরা কি বলেছিলাম, আমাদের ভর সংখ্যা কত কমে যাবে? 4 কমে যাবে। এবং যে নতুন মৌল উৎপন্ন তার পারমাণবিক সংখ্যা হবে এত, এবং
ভর সংখ্যা হবে, ভর আগে কত ছিল জানি, ভর আমরা ধরছি এ, তাহলে আমরা ভর ধরছি এ, ভর সংখ্যা কত কমে যাবে বলছি, 4 কমে যাবে, -4। একই কথা কি ঘুরিয়ে ফিরিয়ে লিখতেছি, তার মানে নির্গমন হলে যে নতুন মৌল তৈরি হবে তার পারমাণবিক সংখ্যা হবে এত এবং ভর সংখ্যা হবে এত। তাহলে এটা জাস্ট একটা উদাহরণের মাধ্যমে দেখি আমরা। মনে করো এক্স একটা মৌল যার ভর সংখ্যা হচ্ছে এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, জেড। এর থেকে কোন কণা, আলফা কণা নির্গমন ঘটবে। তাহলে এটা থেকে যদি আলফা কণা নির্গমন ঘটে তাহলে মনে করো ওয়াই মৌল উৎপন্ন হলো। তাহলে আলফা কণা মানে কি, হিলিয়াম 2 4, কোন কণা এটা, আলফা কণা। ঠিক আছে, তাহলে কি বলছি আমরা, তার পারমাণবিক সংখ্যা হবে কত, পারমাণবিক সংখ্যাটা হবে জেড, আগে ছিল যেটা তার থেকে 2 কম, তাহলে এখানে ছিল Z-2 আর ভর সংখ্যা কি হবে A-4। একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। তাহলে এটা একটা কি আমরা উদাহরণ দিতে পারি, এটা আমরা প্রতীক কিভাবে দিলাম, তাহলে একটা উদাহরণ যদি দিই, উদাহরণ তাহলে একটা উদাহরণ যদি দিয়ে দিই, মনে করো ইউরেনিয়াম 92 আর 238, ওর থেকে কি ঘটলো, আমাদের আলফা কণা নির্গমন ঘটলো। তাহলে আলফা কণা নির্গমন ঘটলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি হিলিয়াম 2 4। তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে সেটা কি হবে আমাদের, আমরা বের করে ফেলি। 92 আমার 2 চলে গেল, তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো আমাদের 90, বুঝা গেল। আর এখানে আমাদের 4 চলে গেল, আর লাগবে কত, 234। একদম ইজি, 234 আর 4 238, আমাদের বাম পাশ আর ডান পাশ মিলানো লাগবে। 90 আর 2 কত, 92। 90 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে থোরিয়াম, তাহলে আমরা এখানে লিখবো থোরিয়াম, বুঝা গেল। তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু একটু দিতে পারি যে ইউরেনিয়াম থেকে যদি আলফা কণা নির্গমন ঘটে তাহলে আমাদের কি উৎপন্ন হয়, থোরিয়াম উৎপন্ন হয়, যার পারমাণবিক সংখ্যা 2 কম আর ভর সংখ্যা কত কম, 4 কম। দেখছো, যদি তোমাদের শুধু এই প্রশ্ন আছে আলফা কণা নির্গমন ও নতুন মৌল সৃষ্টি, সুন্দরভাবে এতটুকু যদি লিখতে পারো একদম ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে আমাদের কয়টা শেষ হলো, আমাদের 2টা টপিক শেষ হলো, আরেকটা তৈরি, আরেকটা আছে, সেটা হচ্ছে কি বিটা কণা নির্গমন এবং নতুন মৌলের সৃষ্টি। বিটা কণা নির্গমন ও নতুন মৌলের সৃষ্টি, বিটা কণা নির্গমন এবং নতুন মৌলের সৃষ্টি। সেম আলফা কণার জন্য যা যা বলছি এখানে কি একই ধরনের কথা। তাহলে কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে একটি
বিটা বিটা কণা দেখতে কিরকম? একটি বিটা কণা নির্গমন ঘটলে, আচ্ছা এবার এটার একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। মনে করো এক্স, জেড আর হচ্ছে এ, যে নতুন মৌলের সৃষ্টি হলো। আচ্ছা, বিটা কণা নির্গমন ঘটলে আমাদের কি বলছি? -1 আর হচ্ছে 0। আচ্ছা, পারমাণবিক সংখ্যা যা আছে তার থেকে কি হইলো, এখানে কমে যাচ্ছে। তাহলে কমতে হলে আমার এখানে কি করা লাগবে? যা আছে তার থেকে 1 বাড়ানো লাগবে। একটু খেয়াল করে দেখো, জেড +1 -1 যদি দিই, এটা কাটাকাটি যায়, শুধু কি থাকে? জেড থাকে, এ সাইড মিলে। এখানে এ আছে, এখানে 0 আছে, এখানে কি বসবে? এ বসবে। তার মানে আমরা বুঝতেছি কি, আমার পারমাণবিক সংখ্যা কি 1 বেড়ে যাবে, আর ভর সংখ্যা কি থাকবে? সেম থাকবে। তাহলে একটি বিটা কণা নির্গমন ঘটলে এক একক বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ও ভর সংখ্যা কি থাকে? একই থাকে। ও একই ভর সংখ্যা বিশিষ্ট নতুন মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হবে। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেল, কিন্তু ভর সংখ্যা কি সমান থাকলো। পারমাণবিক সংখ্যা যদি পরিবর্তন হয়, আমরা জানি কি পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তন হবে। অর্থাৎ প্রোটন একটা বেড়ে গেল, যার পরবর্তী কি হলো? আমাদের নিউটনটা একটা কমে যাচ্ছে। অর্থাৎ নতুন মৌলের নিউক্লিয়াসে একটি প্রোটন বেড়ে যায় ও একটি নিউট্রন কমে যায়। তার মানে কি হলো? একটা নিউটন কমে যাচ্ছে, একটা প্রোটন বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি না যে নিউটনটা যেহেতু কমে যাচ্ছে, এই নিউটনটাই কিছু পরিণত হচ্ছে আমাদের প্রোটনে পরিবর্তন হচ্ছে, আর বিটা কণাটা দ্রুত গতিতে এখান থেকে বের হয়ে যাচ্ছে। জিনিসটা একটু স্বাভাবিকভাবে বুঝো। আমার নিউটন একটা কমে যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারতেছি? এই নিউটনটাই একটা প্রোটন তৈরি করে দিচ্ছে, এবং বিটা কণাটা তীব্র গতিতে কি ওই পরমাণু থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? বলা যায় বলা যায় একটি নিউট্রন পরিবর্তিত হয়ে একটি নিউটন পরিবর্তিত হয়ে প্রোটন ও
ইলেকট্রন উৎপন্ন করে। তার মানে নিউটনটা পরিবর্তিত হয়ে আমাদের প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করে, এই ইলেকট্রনটা কি বিটা কণা রূপে কি বেরিয়ে যায়। উৎপন্ন ইলেকট্রনই তীব্র গতিতে পরমাণুর নিউক্লিয়াস হতে বিটা কণারূপে বাইরে বেরিয়ে আসে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রনটা কি তীব্র গতিতে কি বিটার কণারূপে বাইরে বেরিয়ে আসে। তাহলে এই জিনিসটা আমরা একটা একইভাবে ব্যাখ্যা দিব। ধরি পারমাণবিক সংখ্যা আমাদের জেড, ভর সংখ্যা কি এ, যে নতুন মৌলের তৈরি হবে তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে কিন্তু ভর সংখ্যা কি সেম থাকবে। ধরি এ ভর সংখ্যা বিশিষ্ট ও জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল। ধরলাম এ ভর সংখ্যা বিশিষ্ট এবং জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল, যার থেকে উক্ত মৌল থেকে বিটা কণা নির্গমন ঘটলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা হবে, পারমাণবিক সংখ্যা কি বলছি আমরা 1 বেড়ে যাবে। তার মানে Z+1 এবং ভর সংখ্যা কি একই থাকবে এবং ভর সংখ্যা হবে, আগেও এ ছিল এখনো কি থাকবে এই থাকবে। তাহলে এই উদাহরণটা যদি আমরা দিই, এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা কি ভর সংখ্যা হচ্ছে এ, পারমাণবিক সংখ্যা কি জেড, এটা থেকে যদি নতুন মৌল উৎপন্ন হবে আমাদের ওয়াই, তার ভর সংখ্যা যা আছে তাই হবে, পারমাণবিক সংখ্যা কি হবে 1 বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আমাদের যে মৌলটা উৎপন্ন হবে বিটা কণা -1 আর হচ্ছে কি 0, এখানে এ আছে এখানে 0, তার মানে আমার এই লাগছে এখানে 1 বেশি হয়ে গেছে এখানে 1 কমে গেছে, এর জন্য এখানে 1 বেশি দিয়ে দিছি। কাটাকাটি করলে আমাদের জেড থাকে, মানে আমাদের বিক্রিয়ার বাম পাশ আর ডান পাশটা কি সমান থাকা লাগে সব সময়। তাহলে এটাই কি আমাদের একটা কি নতুন মৌল। তাহলে এখন যদি আমরা একটা উদাহরণ দিতে পারি, রেডিয়াম রেডিয়াম কত
88 আর হলো 228 রেডিয়াম থেকে একটি বিটা কণা নির্গমন ঘটলে 1 একক বেশি, আমরা বাংলা লেখাটা পরে দিই, আগে আমরা বিক্রিয়াটা শেষ করি, তাহলে এটা থেকে বাংলা লেখা লিখতে পারবো। মনে করো এই হচ্ছে আমাদের রেডিয়াম 88 আরটা হচ্ছে 228, এটা হচ্ছে আমাদের রেডিয়াম। তার থেকে যদি আমাদের কি হবে, বিটা কণা নির্গমন হবে -1 0 ইলেকট্রন। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি বিটা কণা। এটা যদি আমাদের বিটা কণা হয় তাহলে আমাদের যেটা আসতেছে, আমি 1 কমায় দিচ্ছি, তাহলে এখানে 88 আর এখানে কত হবে, 89 হবে, 89 থেকে যদি আমার 1 যায় তাহলে হয় কি 88, আর এখানে 0 আছে, তাহলে আমরা কি লিখবো, 228 লিখবো এখানে। তাহলে আমাদের বিক্রিয়ার বাম পাশ আর ডান পাশটাকে অবশ্যই সমান থাকতে হবে। তাহলে এই মৌলটা আমাদের কি হচ্ছে, এই মৌলটা আমাদের হচ্ছে অ্যাক্টিনিয়াম। তাহলে এখানে আমার 88, এখানে 89 থেকে যদি 1 যায় তাহলে 88, বিক্রিয়ার বাম পাশ আর ডান পাশ সমান থাকে। তাহলে আমরা বলতে পারি রেডিয়াম থেকে একটি বিটা কণা নির্গমন হলে 1 একক বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অ্যাক্টিনিয়াম এক একক বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অ্যাক্টিনিয়াম 89 228। আচ্ছা, এটা পরে লিখি। এক একক বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং একই ভর সংখ্যা বিশিষ্ট অ্যাক্টিনিয়াম তাহলে অ্যাক্টিনিয়াম কি আমাদের 89 আর হচ্ছে 228 উৎপন্ন হয়। সেম আমাদের আলফা কণা নির্গমন নতুন মৌল সৃষ্টি যে বুঝবে, তার জন্য কি বিটা কণা নির্গমন আর নতুন মৌল সৃষ্টিটা বোঝা কি একই ব্যাপার। তাহলে এখন এই পড়ার বাইরে আমি আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, অনেকের মনে একটু সন্দেহ থাকতে পারে। আমরা কিন্তু এখানে একটা কথা বলেছি যে দেখো, আমরা এখানে বলেছি উৎপন্ন, এই যে একটি নিউট্রন পরিবর্তিত হয়ে প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন করে, এই লাইনটা অনেকের সন্দেহ থাকতেও পারে, কারণ আমি যখন পড়েছি আমারও সন্দেহ ছিল অনেকটা। এই যে এই জিনিসটা দেখো, বলা হয়েছে একটি নিউট্রন পরিবর্তিত হয়ে আমাদের প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন করে। এটা কিভাবে ঘটলো, এই জিনিসটাই তোমাদের আমি ক্লিয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, একটা নিউট্রন পরিবর্তন হয়ে কিভাবে এটা ঘটলো। আচ্ছা, এখানে মনে করো এটা কিন্তু পড়ার বাইরের বিষয়, ওই যতটুকু আগে করালাম ওইখানে কিন্তু শেষ। তাহলে এখান থেকে কি হবে, একটা নিউট্রন কি হবে, একটি নিউট্রন বলছি আমরা কমে যায়, একটি প্রোটন বেড়ে যায়। তাহলে একটা নিউট্রন যদি কমে যায়, নিউট্রন কমা মানে কি মাইনাস নিউট্রন কত, নিউটন বলতে আমরা জানি কি 0 আর 1। তাহলে একটা নিউটন যদি কমে যায় তাহলে মৌলটা কিরকম হওয়ার কথা, মৌলটা হওয়ার কথা এরকম 88227। দেখো মৌলর আমি লিখতেছি না,
জিনিসটা এরকম হওয়ার কথা। এখান থেকে যদি একটা নিউটন কমে যায়, মানে এই অংশটা যদি কমে যায়, তাহলে 0 কমছে মানে এখানে যা আছে তাই হয়। আর এখানে 2 টু 8 থেকে একটা যেহেতু কমে যাচ্ছে, 2 টু 7 হওয়ার কথা, কিন্তু আমি এখানে বলতেছি 2 টু 8 হয়। কিভাবে হয়? এই নিউটনটা কিভাবে তৈরি হয় দেখো। এই নিউটনটা ভাঙা বলছে একটা প্রোটন তৈরি হয়। প্রোটন তৈরি হয় মানে হাইড্রোজেন 1 এটা কি আমাদের প্রোটন। একটা প্রোটন তৈরি হয় আর কি বলতেছি একটা ইলেকট্রন উৎপন্ন করে, একটা ইলেকট্রন উৎপন্ন করে। এই ইলেকট্রনের বলছি বিটা কণা রূপে বের হয়ে যায়। তাহলে মৌলের অবশিষ্ট ছিল এতটুকু, তার সঙ্গে একটা কি আসলো, একটা প্রোটন আসলো, 1 মনে করো একটা প্রোটন আসলো। এই দুইটাকে জানি আমি অ্যাডজাস্ট করি, ঠিক আছে, এটা কিন্তু ভিতরকার একটা বিষয়। তাহলে আমরা বলছি নিউটনটা ভেঙে এরকম হওয়ার কথা, কিন্তু হয়ে গেল কিরকম, এটা মনে করো একটা অন্তর্বর্তী অবস্থা। ব্যাপারটা কিরকম হলো, 2 টু 7 আর 1 যোগ করলে 2 টু 8, আর এখানে 88 আর 1 করলে কত, 89। এই মৌলটা কি আমাদের অ্যাক্টিনিয়াম। এই যে আমাদের এই অ্যাক্টিনিয়াম, বোঝা গেল। তার মানে ওই যে আমরা অনেক সময় পড়ি না, বিক্রিয়ার অন্তর্নিহিত একটা বিষয় থাকে, মেশিনের ভিতরে একটা বিষয় যেটা বাইরে থেকে দেখা যায় না। মানে দিলাম আমার এটা, বের হইলো কোনটা, এটা। মানে নিউটনটা, একটা নিউটন যে আমাদের কমে যায়, এই নিউটনটাই আমাদের কি হয়, একটা প্রোটন উৎপন্ন করে, যার ফলে পারমাণবিক সংখ্যা আমার একটা বেড়ে যাচ্ছে। আর যেই আমাদের ইলেকট্রনটা তৈরি করলো, এই ইলেকট্রনটা মানে কি, আমরা বলছি যে -10, এই ইলেকট্রনটাই বিটা কণা রূপে ওই মৌল থেকে কি বাইরে বেরিয়ে আসে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমি যতটা পারলাম তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।